সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই? জি ম্যাডাম। আচ্ছা, আমি দেখাচ্ছি কুইজটা আপনাদের। কুইজ 1। আই থিঙ্ক এটাই। হ্যাঁ, 21 অক্টোবর পরীক্ষাটা হয়েছিল। নাম দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এবার আপনারা আমি জাস্ট ইয়ে করবো, স্ক্রল করে দেখতে থাকবো, আপনারা দেখে নেন। এখানে তো আসলে 3টা সেকশনের আছে, সো আপনি আপনারটা যখন দেখবেন আপনারটা নিজে দেখে নেন আপনার কত পেয়েছেন। ম্যাম এটা কিসের? সেকেন্ড কুইজ। সেকেন্ড কুইজের আপনি মার্কসটা দেখতে চাইলেন কেউ কেউ, তাকে দেখাচ্ছি। কেউ যদি মনে করেন যে আমি তাড়াতাড়ি ইয়ে করে ফেলছি তাহলে আমাকে বলতে পারেন, আমি আবার একটু আস্তে করে নামাবো। না ম্যাম ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আপনার নিজেরাও দেখতে পাওয়ার কথা। এটা তো ইয়েতে ওপেন করাই আছে, চাইলে এক্ষুনি ইয়ে করে ফেলেন, আমি আবার ইয়ে করে ফেলবো, হাইড করে ফেলবো। এখন এই মুহূর্তে আমি ওপেন দেখতে পাচ্ছি। ম্যাম এক মিনিট, এই যে নাইম ওটা একটু ঢুকলে ভালো, মানে কোশ্চেনটা একটু দেখা যাবে। নাইম এটাতে গেলে তো আমি কোয়েশ্চেনটা কি দেখতে পাবো? আমি জানি না, এই যে দেখেন কোয়েশ্চেন তো এখানে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, কোয়েশ্চেনটা পেয়েছি। এখানে কি ছিল? ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার টাকা 5000 আপনি দিয়েছেন, ক্যাশ এবং সার্ভিস রেভিনিউর সাথে অ্যাড হবে। আমি আপনাদের ক্লাসে এই কথাটা বলেছিলাম যে কাস্টমার মানে কিন্তু আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, তার মানে আপনি অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে আপনি হচ্ছে ক্যাশটা রিসিভ করেছেন। কথাটা কিন্তু বুঝতে হবে, এই কথাটা আমি আপনাদের জার্নাল যখন করিয়েছিলাম বলেছিলাম। ক্রেডিটর মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল, কাস্টমার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে অ্যান্সারটা হবে অ্যাড উইথ ক্যাশ অ্যান্ড ডিডাক্ট ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। বোঝা গেল বিষয়টা? এখানে আমি বলিনি যে ক্যাশ রিসিভ ফ্রম সার্ভিস রেভিনিউ, তাহলে আপনার ক্যাশ এবং সার্ভিস রেভিনিউর সাথে আপনি অ্যাড করতেন। নাইম ক্লিয়ার? জি ম্যাম কিছুটা। কিছুটা বলার তো কিছু নাই, আমি তো এখানে ক্লাসে আপনাদের বলেছিলাম যে কাস্টমারের কাছ থেকে আপনি যখন কিছু রিসিভ করবেন, কাস্টমার মিনস হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল। তার মানে আপনি অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে যখন ক্যাশ পাচ্ছেন, তার মানে কি আপনি অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে যখন টাকা পেয়ে যাবেন, তার মানে দেনাদার কমে যাবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারকে কমাতে হবে মাইনাস করে। আপনি কি করেছেন? আপনি সার্ভিস রেভিনিউর সাথে অ্যাড করছেন। এটা তো আমরা সার্ভিস রেভিনিউ কথাটা মেনশন করিনি, আমরা তো মেনশন করেছি আমি কাস্টমারের কাছ থেকে টাকা পেয়েছি। তো টাকা যেহেতু পেয়েছেন, ক্যাশের সাথে অ্যাড হবে, এবং কাস্টমারের কাছ থেকে যেহেতু টাকাটা পেয়ে গিয়েছেন, অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাচ্ছে বা দেনাদার কমে যাচ্ছে। সো অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদারকে মাইনাস করে কমাতে হবে। বোঝা গেল? এবার বোঝা গেছে নাইম? ওকে, আর কেউ দেখতে চান মার্কস গুলো নাকি নিজেরা দেখে নেবেন? নেক্সট পেজে যান ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে দেখেন, আর কেউ কি দেখতে চান?
হ্যালো, Ma'am, next page. এই যে মিশু পেয়েছেন আপনি 15 পেয়েছেন? বাপরে, ক্লাসে তো আপনি অনেক সময় ঠিক মতো থাকেনও না। 15 কিভাবে পেলেন মিশু? জানি না। খুবই চিন্তার বিষয়। মিড টার্মের খাতাটা একটু বেশি ভালো করে দেখতে হবে আপনার। আমার মনে হয় আর সময় নষ্ট না করে আমাদের হচ্ছে ক্লাস শুরু করা উচিত। আপনারা নিজেরা দেখে নিয়েন, ঠিক আছে? আমি কিছুক্ষণ ওপেন রাখবো, আপনারা দেখে নিয়েন, কারণ আমার হচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে। আমি ক্লাসটা শুরু করি, নতুন চ্যাপ্টার পড়াবো তো। আর কারো কি দেখার খুব ইচ্ছে আছে? কেউ দেখতে পাননি এরকম আছেন? হ্যালো, মনে হয় না ম্যাম ক্লাস হ্যাঁ আমার, কারণ স্টুডেন্টই তো খুব কম। আপনারা কয়জন স্টুডেন্ট ছিলেন? ওকে, আমি তাহলে এখন আমার ইয়েতে চলে যাই, আমার ইয়েতে স্ক্রিন শেয়ারে চলে যাই। আচ্ছা, এটাকে মিনিমাইজ করে নেই। আচ্ছা, ওকে, সো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস। আপনাদের যখন আমি আমাদের ফার্স্ট ক্লাসগুলোতে আমরা কথা বলেছিলাম ওভারঅল আমাদের এই কোর্সটা নিয়ে, সেখানে আমি বলেছিলাম এরকম যে আমাদের এই কোর্সটা পড়ায় অনেক বড় একটা অবজেক্টিভ হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে? কিভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয় এবং বেসড অন দ্যাট ফিনান্সিয়াল স্টেটমেন্ট হাউ ইউ উইল টেক ভেরিয়াস ডিসিশন। ওকে, সো আমরা এই জিনিসগুলোই বেসিক্যালি আমাদের এই কোর্সটা থেকে শিখতে চাইবো, যে দ্যাট ইজ একটা অর্গানাইজেশনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট ইজ ওই অর্গানাইজেশনের আর্থিক অবস্থাকে রিপ্রেজেন্ট করবে যে স্টেটমেন্টগুলো, সেগুলো কিভাবে তৈরি করতে হয় এবং সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে আমরা কিভাবে বিভিন্ন ডিসিশন গুলো মেক করতে পারি। ওকে, দ্যাট ইজ বেসড অন দ্যাট আমরা কি পজিটিভ বা নেগেটিভ ডিসিশন নিব, কি ডিসিশন নিতে পারি সেটা আমরা শিখবো এই কোর্স থেকে। এখন এখানে আমাদের লাস্ট 3টে চ্যাপ্টার আমরা যখন কভার করেছিলাম, প্রথম চ্যাপ্টারে আমরা কভার করেছিলাম ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার হিসেবে আমরা সেখানে আসলে অ্যাকাউন্টিং এর বেসিক কিছু টপিক নিয়ে কথা বলেছিলাম। পাশাপাশি আমরা ট্রানজেকশন অ্যানালিসিস নামে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। দ্যাট ইজ ট্রানজেকশন অ্যানালিসিস চ্যাপ্টারে আমরা শিখেছিলাম কিভাবে আমরা একটা ট্রানজেকশনকে অ্যানালাইজ করে ভেঙে দেখতে পারি যে সেই ট্রানজেকশনটার ইম্প্যাক্টটা ওই অর্গানাইজেশনের কোন অ্যাকাউন্টের ওপর কিভাবে ছিল। দ্যাট ইজ ওই ট্রানজেকশনের ফলে কোনো অ্যাকাউন্টের অ্যামাউন্ট কি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেই ইম্প্যাক্টটা আমরা শো করব সেই ট্রানজেকশন অ্যানালিসিস মানে করে। আমরা ট্রানজেকশন অ্যানালিসিস করলে আমরা আসলে এটা আমরা বুঝতে পারতাম, করেছিলাম আমরা সেই জিনিসটা। সো নেক্সট আমরা চ্যাপ্টারে যেটা করেছিলাম, আমরা কিছু ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের জন্য যে রুলস রেগুলেশনস গুলো ফলো করতে হয়, সেই রুলস রেগুলেশনস গুলো আমরা শিখেছিলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2-তে। এবং এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে পড়েছিলাম রেকর্ডিং প্রসেস, ছিল আমাদের চ্যাপ্টারের নাম। সেখানে আমরা শিখেছিলাম হাউ টু প্রিপেয়ার জার্নাল, লেজার এন্ড ট্রায়াল ব্যালেন্স। ওকে, এই 3টা চ্যাপ্টার বেসিক্যালি আমরা কভার করেছিলাম এবং আপনাদেরকে এটা বলেছিলাম যে এই জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স করার পরে আমাদের নেক্সট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল তৈরি করতে হয়। এখন আমি জাস্ট একটু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে অ্যাডজাস্টিং জার্নাল জিনিসটা কি। খেয়াল করেন, আমরা যদি অ্যাডজাস্টিং জার্নাল জিনিসটা কি এটা বলতে চাই, তাহলে বিষয়টা এরকম যে আমরা যখন আমাদের অর্গানাইজেশনে কিছু ফিনান্সিয়াল ইভেন্ট বা ট্রানজেকশন ঘটছে, তখন আমরা কি করছি, সেই ট্রানজেকশনটাকে আমরা প্রথমেই যে বইয়ে লিপিবদ্ধ করলাম সেটাকে আমরা বলছি জার্নাল। এরপর আমরা সেটাকে লেজারে হচ্ছে গিয়ে পোস্টিং দিচ্ছি, এরপর ট্রায়াল ব্যালেন্স তৈরি করছি। বাট এমন যদি হয় যে আপনি ট্রায়াল ব্যালেন্স তৈরি করে ফেললেন
এরপরে দেখতে পেলেন যে আপনার কিছু ট্রানজেকশন আপনি মিস করে ফেলেছেন, কিছু ট্রানজেকশন আপনি ভুল করে রেকর্ড করেননি, বা কিছু ট্রানজেকশন আপনার অ্যাডজাস্ট করা দরকার ছিল কিন্তু সেটাকে আপনি অ্যাডজাস্ট করেননি। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি যদি এখন সেই আইটেমগুলোকে স্কিপ করেই আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে ফেলেন, তাহলে কি সেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর আপনার অর্গানাইজেশনের সঠিক অবস্থাকে রিপ্রেজেন্ট করবে? কি মনে হয়? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, করবে না ম্যাম। করবে না, কারণ আমরা কিছু আইটেমকে মিস করে ফেলেছি, দেখাইনি বা ভুল করে অ্যাডজাস্ট করিনি। ওকে, সো তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু আমাদেরকে প্রবলেম তৈরি করবে। যদি আমরা এই জিনিসগুলো না দেখাই, এটা আমার অর্গানাইজেশনের সঠিক আর্থিক অবস্থাকে রিপ্রেজেন্ট করবে না। ওকে, তো এখন একটু চিন্তা করেন, যদি এরকম হয় তাহলে আমাদের উচিত কি হবে? এখন আমাদের যদি কোনো ধরনের ট্রানজেকশন মানে আমাদেরকে দিয়ে বলা হয় যে এই ট্রানজেকশন গুলোকে রেকর্ড করা হয়নি বা অ্যাডজাস্ট করা হয়নি, তাহলে আমাদের কি করতে হবে? সেগুলোকে রেকর্ড করতে হবে এখন, বা অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন সাধারণত কোন ধরনের ট্রানজেকশন গুলো আমাদের অ্যাডজাস্ট করার দরকার হয়, কোনগুলো আমাদের সাধারণত হয়তো আগে রেকর্ড করিনি, রেকর্ড করার দরকার হয়, একটু বুঝে নেন। মনে রাখবেন, আমরা এই অ্যাডজাস্টিং জার্নাল চ্যাপ্টারে বেসিক্যালি 4 টাইপসের ট্রানজেকশন হচ্ছে গিয়ে রেকর্ড করে থাকি বা অ্যাডজাস্ট করে থাকি। টোটাল 4 টাইপসের হতে পারে। যেমন সেটা কি, ধরেন এমন হতে পারে যে কিছু ট্রানজেকশন আমরা ভুল করে রেকর্ডই করিনি। যেমন কি হতে পারে, আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। ফর এক্সাম্পল, ধরেন বলা হলো যে আমাদের ইউটিলিটি এক্সপেন্স ইনকার্ড হয়েছিল 1000 টাকা, যেটা আমরা রেকর্ড করিনি। তার মানে 1000 টাকার হয়তো ইলেকট্রিসিটি বিল হয়েছিল কিন্তু আমরা সেটাকে রেকর্ড করিনি। তাহলে একটু খেয়াল করেন, আমরা কিন্তু ট্রানজেকশনটাকে যেহেতু রেকর্ডই করি নাই, এখন আমাকে কি করতে হবে? রেকর্ড করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা জার্নালটা দিবে এরকম, আমি জাস্ট একটু বোঝানোর জন্য আপনাদের বলে দিচ্ছি, পরে তো আমি ম্যাথ যখন করাবো তখন আরো ডিটেলস বলবো। তখন আমাদেরকে জার্নালটা দিতে হবে এরকম। আমরা জেনারেল জার্নাল যদি করতাম, জার্নালটা কি দিতাম? ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বাট মাইন্ড ইট, যেহেতু এটা অ্যাডজাস্টিং জার্নাল, তাই জেনারেল জার্নাল থেকে এটা যে একটু ডিফারেন্ট একটা, মানে অন্য কিছু আমরা করছি, এটা ডিফারেন্ট, সেটা বোঝানোর জন্য আমরা অ্যাডজাস্টিং জার্নাল যখন করব, এই জার্নালটাকে আমরা লিখবো এভাবে: ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। কথা কি বোঝা গেল? ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, নট অ্যাকাউন্ট পেয়েবল। দেখেন, যখন আমরা জেনারেল জার্নাল করেছিলাম তখন আমরা ইউটিলিটি এক্সপেন্স ডেবিট করেছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল কে ক্রেডিট করেছিলাম। কিন্তু এখন আমরা কি করলাম? ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট, এভাবে আমরা জার্নালটা দিব। কোন ট্রানজেকশন গুলোর জন্য? যেগুলো আমরা এখনো রেকর্ডই করিনি, দেখাইনি জেনারেল জার্নালে। এরপর তার মানে এরকম কিছু ট্রানজেকশন যেটা আমরা হয়তো রেকর্ডই করিনি, সেটাকে এভাবে আমরা রেকর্ড করে দেখাবো। আর এমন কিছু ট্রানজেকশন থাকবে যেটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। এখন এই অ্যাডজাস্টটা আমরা সাধারণত কিভাবে করব? খেয়াল করেন, এই অ্যাডজাস্টটা করার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, আমাদের এমন কিছু কিছু ট্রানজেকশন অনেক সময় থাকে যে ট্রানজেকশন গুলো আমরা হয়তো আগে যখন রেকর্ড করেছিলাম তখন সেটা হয়তো মানে ট্রানজেকশনটা একরকম ছিল, এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে বা সময় পার হওয়ার সাথে সাথে সেই ট্রানজেকশনটা অন্যরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। যেমন কেমন হতে পারে ট্রানজেকশন গুলো? ফর এক্সাম্পল, ধরেন আমি লাস্ট মান্থে বা হ্যাঁ লাস্ট মান্থে আমি হয়তো এমন হয়েছিল যে আমি 5000 টাকা আনন রেভিনিউ থেকে ক্যাশ রিসিভ করেছিলাম। দ্যাট ইজ, আমি আমার কাস্টমারদেরকে কোনো সার্ভিস দেইনি কিন্তু আমি 5000 টাকা অ্যাডভান্স রেভিনিউ হিসেবে পেয়ে গিয়েছিলাম। কথা কি বোঝা গেল? আমি আমার কাস্টমারদেরকে কোনো সার্ভিস দেইনি কিন্তু অ্যাডভান্স আমি 5000 টাকা পেয়ে গিয়েছিলাম। দ্যাট মিনস সেটা কিন্তু তখন আনআর্ন রেভিনিউ হিসেবে আমরা চার্জ করেছিলাম। এখন ধরেন যদি আপনাকে এসে অ্যাডজাস্টিং জার্নাল চ্যাপ্টারে এসে বলা হয় যে ওই 5000 টাকা আনআর্ন রেভিনিউর মধ্যে থেকে 3000 টাকার সার্ভিস এখন পারফর্ম করা হয়েছে, দ্যাট মিনস আমি আমার কাস্টমারদেরকে এখন সার্ভিস দিয়ে দিয়েছি 3000 টাকার, তাহলে সেই 3000 টাকার অ্যামাউন্ট টুকু কে আর কি এখন আনআর্ন রেভিনিউ থাকবে? বলেন তো আমাকে। যেটুকু আমি এখন সার্ভিস দিয়ে দিলাম সেটাকে আমার এখন আর আনআর্ন রেভিনিউ থাকবে না থাকবে না? বলেন।
না ম্যাম। না ম্যাম। থাকবে না। এখন কিন্তু মনে রাখবেন যখনই আমি সার্ভিস দিয়ে দিব তখনই কিন্তু সেটা আমার রেভিনিউ হয়ে যাবে, কথাটা মনে রাখবেন। আমি যখনই সার্ভিস দিয়ে দিব তখনই কিন্তু আমার সেটা রেভিনিউ হয়ে যাবে। সো আমি কিন্তু অলরেডি সার্ভিস দিয়ে দিয়েছি, তাহলে কি এটা এখন আমার রেভিনিউ হয়ে যাবে। দ্যাট মিনস এরকম যদি কোনো ঘটনা থাকে যে আমি লাস্ট মান্থে 5,000 টাকা আমার কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স রিসিভ করেছিলাম সার্ভিস না দিয়েই, সেটা আমার তখন ছিল আনআর্ন রেভিনিউ। বাট এখন যখন আমি সেটাকে জন্য সার্ভিস দিয়ে দিচ্ছি আমার কাস্টমারকে, তখন আমার রেভিনিউটা বেড়ে যাবে এবং আনআর্ন রেভিনিউ কমে যাবে। সো আমরা জানি যে রেভিনিউ হচ্ছে আমরা বেসিক্যালি কি একটা ক্রেডিট অ্যাকাউন্ট, বেড়ে গেলে আমরা কি করি, ক্রেডিট করি। আর আনআর্ন রেভিনিউ একটা লাইবিলিটিও আমাদের একটা ক্রেডিট অ্যাকাউন্ট। কিন্তু এখন যেহেতু যখন এটা রেভিনিউ হয়ে যাবে তখন কিন্তু আমার আনআর্ন রেভিনিউটা কমে যাবে, তাই আনআর্ন রেভিনিউকে এখন কমাতে গিয়ে আনআর্নড রেভিনিউকে ডেবিট করতে হবে এবং রেভিনিউকে ক্রেডিট করতে হবে। সো আমি জাস্ট একটু আপনাদেরকে দুটো এক্সাম্পল দিয়ে বোঝালাম যে আমাদের কি ধরনের ট্রানজেকশন থাকতে পারে যেগুলোকে আমরা সাধারণত রেকর্ড করি অ্যাডজাস্টিং জার্নাল করতে গিয়ে, যে আইটেমগুলোকে আমরা হয়তো দেখাইনি, মিস করে ফেলেছিলাম কোনো কারণে। আবার কিছু আইটেম থাকবে যেগুলো আমাদের অ্যাডজাস্ট করার কথা ছিল, আগে ট্রানজেকশনটার অবস্থাটা একরকম ছিল, এখন সময়ের সাথে বা সময় পার হয়ে যাওয়ার সাথে সাথে এখন সেই ট্রানজেকশনটা অন্যরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই ট্রানজেকশন গুলোকেও আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে বা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি দিয়ে সেটার পরিবর্তিত অবস্থাটা আমাদেরকে দেখাতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের সময়। সো আমি জাস্ট দুটো এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝালাম যে কেন আমাদের আসলে অ্যাডজাস্টিং জার্নালটা করতে হয়, সেটা আমি আগেই বলেছি, এবং কিভাবে করব আমি দুটো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এখন ধরেন যখন আমি এই ট্রানজেকশন গুলো অ্যাডজাস্টিং জার্নালের মধ্য দিয়ে দেখিয়ে ফেলবো, এবং এরপর যখন আমরা একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব যেখানে আমাদের প্রিভিয়াস যে ট্রায়াল ব্যালেন্স ছিল সেই ইনফরমেশন গুলো নিব এবং অ্যাডজাস্টিং জার্নালে যে অ্যামাউন্ট গুলো আমি পাচ্ছি সেই দুটোকে অ্যাডজাস্ট করে কম্বাইন্ড করে যখন আমি একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব, তখন কিন্তু আলটিমেটলি সেখানে আমার সমস্ত ইনফরমেশনই চলে আসতেছে। এবং এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ইনফরমেশন নিয়ে যখন আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করব, তখন কিন্তু আমার আর কোনো ভুল সেখানে থাকবে না, সেটা আমার অর্গানাইজেশনের সঠিক ফিনান্সিয়াল পজিশনকে রিপ্রেজেন্ট করবে। কথা কি বোঝা গেল? ওকে, বুঝতে পেরেছি আমি কি বলতে চাইলাম। সো কেন আমরা অ্যাডজাস্টিং জার্নালটা করছি সেই বিষয়টাই আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম। ওকে, সো এই ছিল, আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছিলাম, আপনাদেরকে একটু বেসিক নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম যে কেন আমরা আসলে এই চ্যাপ্টারটা করছি বা কেন দরকার হয় অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি করা। ওকে, এবার আমরা কিছু থিওরিটিক্যাল টপিকে চলে যাব যেটা আমাদের বই থেকেই আমরা পড়বো। দেখেন, ফার্স্ট টপিক আমাদের হচ্ছে ফিসকাল ইয়ার এন্ড ক্যালেন্ডার ইয়ার। এই জিনিসগুলো আপনাদের একটু বলে রাখছি এই জন্য যে আমরা অনেক সময় হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো প্রিপারেশনের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের ক্যালেন্ডার ইয়ারই ফলো করা হয়, বাট পাশাপাশি আমাদের এটা একটু জেনে রাখা দরকার যে আসলে আমাদের ফিসকাল ইয়ারটা কি, কারণ আমাদের দেশে সাধারণত বাজেটটা প্রিপেয়ার করা হয় ফিসকাল ইয়ারের জন্য। সো আপনার সামনে যখন কেউ বলবে যে ফিসকাল ইয়ারের জন্য বাজেটটা প্রিপেয়ার করা হয়েছে, সেই ফিসকাল ইয়ার বলতে আসলে আমরা কি মিন করি, কোন টাইম পিরিয়ডটাকে মিন করি, সেটা আমাদের একটু জেনে রাখা উচিত। মনে রাখবেন, তার মানে এখানে আমাদের যে ফিসকাল ইয়ার এবং ক্যালেন্ডার ইয়ার নিয়ে কথা বলা হয়েছে, মনে রাখবেন ক্যালেন্ডার ইয়ার মিনস দ্য টাইম পিরিয়ড অফ January 1 to 31st December। বোঝা গেল? ক্যালেন্ডার ইয়ার বলতে আমরা জানুয়ারি টু ডিসেম্বর এই টাইম পিরিয়ডটাকে মিন করে থাকি। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে। আর ফিসকাল ইয়ার বলতে আমরা বেসিক্যালি মিন করি জুলাই 1 থেকে জুন 30 এই টাইম পিরিয়ডটুকু। মনে থাকবে? জুলাই 1 থেকে জুন 30। মনে রাখবেন আমাদের কিন্তু বাজেটটা আমাদের দেশে যখন তৈরি করা হয় সেই টাইম পিরিয়ডটা কিন্তু থাকে জুলাই 1 টু জুন 30। দেখবেন সবসময় জুন মাসে আমাদের বাজেটটা করা হয়। আমাদের বাজেট কিন্তু কখনোই ডিসেম্বর মাসে হচ্ছে গিয়ে মানে পেশ করা হয় না বা এটা সাবমিট করা হয় না। আমাদের কিন্তু সবসময় বাজেটটা পেশ করা হয় হচ্ছে জুন মাসে। দ্যাট ইজ ওরা ফিসকাল ইয়ার এর জন্য হচ্ছে ওরা বাজেটটা প্রিপেয়ার করে এবং টাইম পিরিয়ডটা ওদের জন্য হচ্ছে জুলাই 1 থেকে জুন 30। মনে রাখবেন, তার মানে ফিসকাল ইয়ার বলতে আমরা জুলাই টু জুন 30 কে মিন করছি। ওকে, নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে অ্যাক্রুয়াল বনাম ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, হোয়াট ইজ ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, এটা আমরা একটু দেখে নেই। তো দেখেন এখানে আমাদের যদি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এর কথা বলা হয়, দেখেন কি বলা হচ্ছে, আন্ডার অ্যাক্রুয়াল বেসিস accounting, companies record transaction
that change a company's financial statements in the periods in which the events occur. তার মানে অ্যাকচুয়াল বেসিস অ্যাকাউন্টিং এ আমরা মানে কোম্পানিগুলো সেই ট্রানজেকশন গুলোকে রেকর্ড করবে যেটা একটা কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্টকে চেঞ্জ করে দিবে। এখন আমাকে একটু বলেন, আমরা যখন আমাদের ট্রানজেকশন অ্যানালিসিস করেছিলাম সেখানে কি আমরা শুধুমাত্র ক্র্যাশ ট্রানজেকশন গুলোকে রেকর্ড করেছিলাম নাকি অন অ্যাকাউন্ট ট্রানজেকশন গুলোকে রেকর্ড করেছিলাম? দোনোটাই ম্যাম। দুটোই রেকর্ড করেছিলাম। দ্যাট মিনস আমাকে এখন এটাও একটু বলেন যে আমাদের তার মানে কি আমরা এটা বলতে পারি যে আমাদের অন অ্যাকাউন্ট ট্রানজেকশনও কি আমাদের কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টকে চেঞ্জ করতে পারে, আর্থিক অবস্থাকে চেঞ্জ করতে পারে অন অ্যাকাউন্ট ট্রানজেকশন গুলো? ওইটা আমি যখন রিসিভ করব তখন তো অ্যাড হবে। কেন আমরা যখন অন অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন আমরা হচ্ছে গিয়ে পাই সেটাকে কি আমরা রেকর্ড করি না? সেটা কি আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করে না? জি হ্যাঁ, ম্যাম। হতে পারে আপনি বলতে পারেন যে আমি যখন ক্যাশটা পাবো তখন আমার ক্যাশটা হচ্ছে গিয়ে আমার পরিবর্তন হয়ে যাবে, দ্যাট ইজ আমার বিজনেসে ক্যাশটা বাড়বে বা কমবে এরকম কিছু একটা ঘটবে। কিন্তু আমার যখন একটা ট্রানজেকশন ঘটছে সেটা অন অ্যাকাউন্ট হোক বা ক্যাশে হোক, সেটাকে আমার কোম্পানির আর্থিক অবস্থাটাকে পরিবর্তন করবে না। সেটাকে আমি যখন ধরেন রেভিনিউ হিসেবে চার্জ করছি, ধরেন যদি এমন হয় যে আমি আমার একজন কাস্টমারকে সার্ভিস দিয়েছি অন অ্যাকাউন্টে, ক্যাশে নয় অন অ্যাকাউন্টে, তো আমি কিন্তু সার্ভিস অলরেডি দিয়ে দিয়েছি, সো আমার তো রেভিনিউ জেনারেশন হয়ে গেল না? সো আমি এটাকে কি ইনকাম স্টেটমেন্টে কি রেভিনিউ হিসেবে দেখাচ্ছি না? জি ম্যাম। ঠিক আছে, তার মানে কি এটা তো অবশ্যই আমার আর্থিক অবস্থায় পরিবর্তন করছে। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি যখন এখান থেকে ক্যাশটা পাবো তখন হয়তো আমার বিজনেসে ক্যাশটা জেনারেশন হলো, কিন্তু আমি যখন কাস্টমারকে সার্ভিস দিয়ে দিয়েছি তখনই কিন্তু আমার রেভিনিউ জেনারেশন হয়ে গেল এবং সেটা কিন্তু আমার অর্গানাইজেশনের আর্থিক অবস্থাকে কিন্তু পরিবর্তন করবে। দ্যাট ইজ যখন আমি আমার নেট প্রফিট বা লস ক্যালকুলেট করতে চাইবো তখন কিন্তু সেই রেভিনিউটাকেও কিন্তু আমি আমার মানে কনসিডারেশনে আনছি। কথাটা মনে রাখবেন। দ্যাট মিনস আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এ আমরা কিন্তু ক্যাশ এবং অন অ্যাকাউন্ট দু ধরনের ট্রানজেকশনকেই রেকর্ড করছি। কথাটা মনে রাখবেন, ঠিক আছে? কথা বোঝা গেল? এই যে দেখেন কি বলছে, এরপর আবার একটা মানে আরেকটু কথা বলেছে। ফর এক্সাম্পল, ইউজিং অ্যাক্রুয়াল বেসিস টু ডিটারমাইন নেট ইনকাম মিনস কোম্পানিজ রিকগনাইজ রেভিনিউজ ওয়েন আর্নড রাদার দেন ওয়েন দে রিসিভ ক্যাশ। ঠিক আছে, তার মানে আমরা এখানে আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং একটা রেভিনিউকে তখনই দেখাবো আর্নড হিসেবে যখন সেটা হচ্ছে আমি তখনই একটা রেভিনিউকে রিকগনাইজ করব যখন সেই রেভিনিউটা আর্নড হবে। মনে আছে আমাদের রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল নিয়ে পড়িয়েছিলাম যখন, তখন বলেছিলাম যে রেভিনিউকে আমি তখন রেকর্ড করব যখন এটা আর্নড হবে, যখন ক্যাশ রিসিভ হবে তখন কিন্তু নয়। ঠিক আছে, সো দেখেন ওরা কিন্তু এই কথাটাই বলছে যে আমাদের অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এ আমরা কিন্তু কোম্পানি কিন্তু রেভিনিউকে তখনই রিকগনাইজ করছে যখন এটা আর্নড হচ্ছে, যখন ক্যাশ রিসিভ করছে তখন কিন্তু না। দ্যাট ইজ যখন আর্নড হচ্ছে তখনই তো সে তার ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা রেকর্ড করছে। কথা কি বোঝা গেল? এবং পাশাপাশি যখন আমার কোনো একটা এক্সপেন্স ইনকার্ড হবে, হয়তো আমি সেটা এখনো ক্যাশে পে করিনি, তারপরে সেটাকে কিন্তু আমি আমার এক্সপেন্স হিসেবে চার্জ করব। কথাটাকে বোঝা গেল? দ্যাট ইজ under accrual basis accounting, when the amount of when revenue earned, we should record that in our financial statement, and when any expenses incurred in that time, we have to record that expense in our financial statement. কথাটা কি বোঝা গেল? তার মানে আমার যখন কোনো রেভিনিউটা আর্নড হচ্ছে তখনই আমি সেটাকে রেভিনিউ হিসেবে দেখাচ্ছি, আবার যখন কোনো এক্সপেন্স হচ্ছে আমি কোনো একটা এক্সপেন্স ইনকার্ড হয়ে গেছে, দ্যাট ইজ আমার খরচটা হয়ে গিয়েছে কিন্তু আমি টাকাটা হয়তো পে করিনি এখনো, তখনও কিন্তু আমি সেটাকে রেকর্ড করে ফেলবো। বোঝা গেল? ঠিক আছে, দ্যাট ইজ রেভিনিউ আর্নড হলে এখানে আমি রেভিনিউকে রেকর্ড করছি, এক্সপেন্সটা ইনকার্ড হলে মানে খরচ হয়ে গেলেই আমি সেটাকে দেখাবো। আমি ক্যাশটা কি পেমেন্ট করলাম কিনা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আন্ডার অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, অথবা কোনো রেভিনিউ থেকে আমি রেভিনিউটা ক্যাশ হিসেবে রিসিভ করেছি কিনা সেটা ইম্পর্টেন্ট নয়, বরং আমার রেভিনিউটা আর্নড হয়েছে কিনা, দ্যাট ইজ আমি যদি সার্ভিসটা দিয়ে থাকি বা একটা কোনো প্রোডাক্ট সেল করে থাকি তাহলে কিন্তু আমার রেভিনিউটা আর্নড হয়ে যাবে এবং সেটাকে আমি রেভিনিউ হিসেবে তখনই চার্জ করব। বোঝা গেল বিষয়টা এবার? এবং মনে রাখবেন আমাদের যত হচ্ছে পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো আছে যারা তাদের কোম্পানির শেয়ার মার্কেটে লেনদেন করে থাকে,
এই ধরনের কোম্পানিগুলো কিন্তু সবাই তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করে থাকে ইউজিং অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। কথাটা মনে রাখবেন। দ্যাট ইজ আপনি যদি কোনো অ্যানুয়াল রিপোর্ট পান, আপনি হয়তো সার্চ যদি দেন, গুগলে গিয়ে সার্চ দেন কোনো একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আপনার অ্যানুয়াল রিপোর্ট যদি লিখে আপনি সার্চ দেন, তাহলে কিন্তু সেখানে আপনি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখতে পাবেন, মনে রাখবেন সেটা কিন্তু অলওয়েজ তৈরি করা হয়ে থাকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং কে ফলো করে। কথাটা কি মনে থাকবে? ওকে, আমি কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে ভাইভাতে করব। আপনাদের যে ভাইভাটা নিব বা প্রেজেন্টেশন আপনারা যেটাই বলেন, সেখানে কিন্তু আমি এই ধরনের কোয়েশ্চেন করব। ওকে, এবার আমি যদি নেক্সট টপিকে চলে যাই, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কি বলছে দেখেন, আন্ডার ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কোম্পানিজ রেকর্ড রেভিনিউ ওয়েন দে রিসিভ ক্যাশ। যখন সে রেভিনিউ থেকে ক্যাশটা রিসিভ করে আন্ডার ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, তখন সে রেভিনিউকে তারা রেকর্ড করবে। অ্যান্ড দে রেকর্ড অ্যান এক্সপেন্স ওয়েন দে পে আউট ক্যাশ। এবং কোনো এক্সপেন্সকে তারা এক্সপেন্স হিসেবে চার্জ করবে তখনই যখন সে এক্সপেন্সটাকে তারা ক্যাশে পে করবে। কথা কি বোঝা গেল? হ্যালো, জি ম্যাম। ঠিক আছে। সো তার মানে আমরা বুঝতে পারলাম আন্ডার ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং আমরা যখনই কোনো রেভিনিউ থেকে ক্যাশটা রিসিভ করব তখন সেটাকে রেভিনিউ হিসেবে ট্রিট করব, এবং কোনো এক্সপেন্স যখন আমরা ক্যাশে পে করব তখনই সেটাকে এক্সপেন্স হিসেবে চার্জ করব। ওকে, এই ছিল আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। এবার আমাদের থার্ড কোয়েশ্চেন, টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এই যে এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন এখানে আমাদের টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর মধ্যে আমরা 4টা টাইপ পড়ব। খেয়াল করেন, আমি একটু আগে আপনাদের এক্সাম্পল দিচ্ছিলাম যখন, তখন আনআর্নড রেভিনিউ নিয়ে কথা বলেছিলাম এবং অ্যাক্রুড এক্সপেন্স নিয়ে কথা বলেছিলাম। সো আমরা বেসিক্যালি অ্যাডজাস্টিং জার্নাল চ্যাপ্টারে এই 4 টাইপের আমরা এন্ট্রি পাবো। কি কি সেটা? এক হতে পারে প্রিপেইড এক্সপেন্স, সেকেন্ড হতে পারে আনআর্নড রেভিনিউ, যেগুলোকে ডেফারাল বলা হচ্ছে, মানে দ্যাট ইজ অ্যাডভান্স কিছু আমরা দিয়ে ফেলেছিলাম বা রিসিভ করেছিলাম, অথবা কিছু বকেয়া ট্রানজেকশন হতে পারে, যেটা আমি বলেছিলাম যে একটা রেভিনিউ হয়তো আর্ন হয়েছিল বা একটা এক্সপেন্স হয়েছিল, আমরা যেটাকে রেকর্ড করিনি। সো এই ধরনের দু ধরনের, দ্যাট ইজ ডেফারাল এবং অ্যাক্রুয়াল, 2 টাইপের ট্রানজেকশন হতে পারে, যার মধ্যে টোটাল 4 টাইপস হচ্ছে গিয়ে পাবো, মানে 4 ধরনের। হ্যাঁ, দেখা যাচ্ছে না মানেটা কি? কেন স্ক্রিন দেখা ম্যাম, যাবে না? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যায় দেখা যায়। আপনি একটু আবার বের হয়ে নেন। নেটের প্রবলেম মেবি। ওকে, সো এখন আমরা একটু যদি 4টা আইটেমকে একটু ডিফাইন করে জেনে নেই যে আসলে কাকে বলছি আমরা প্রিপেইড এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ, অ্যাক্রুড রেভিনিউ অথবা অ্যাক্রুড এক্সপেন্স, সেটা আমরা একটু বলি। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে কি বলা হচ্ছে? এক্সপেন্সেস পেইড ইন ক্যাশ অ্যান্ড রেকর্ডেড অ্যাজ অ্যাসেটস বিফোর দে আর ইউজড অর কনজিউমড। ধরেন ফর এক্সাম্পল, আমি কোনো একটা বাড়ি ভাড়া নিতে গেলাম, নিতে গিয়ে আমার অফিসের জন্য আমি একটা বাড়ি ভাড়া নিতে গেলাম, সেখানে গিয়ে আমি অ্যাডভান্স 3 মাসের টাকা পে করে ফেললাম। বাট খেয়াল করেন, আমি কিন্তু অ্যাডভান্স টাকাটা দিয়ে এসেছি, আমি তখনও ওই বাড়িটাতে আমার মনে করেন বিজনেসের কাজকর্ম শুরু করিনি, বাড়িটা আমি এখনো ইউজ করিনি, ঠিক আছে, আমি এটা বাড়িটাতে উঠিনি, বাড়িটা আমি ইউজ করিনি, বাট আমি অ্যাডভান্স 3 মাসের টাকা দিয়ে দিয়েছি। এই ধরনের ট্রানজেকশনকে আমরা বলছি প্রিপেইড এক্সপেন্স, যেখানে আমরা এক্সপেন্সটা পে করছি ইন অ্যাডভান্স এবং সেটাকে রেকর্ড করছি অ্যাসেট হিসেবে ইউজ করার আগে, ইউজ বা কনজিউম করার আগে, ঠিক আছে। কারণ আমি বাড়িটা ইউজ না করার আগে আমি কি করেছি, টাকাটা পে করেছি এবং সেটাকে রেকর্ড করছি আমি অ্যাসেট নামে। কারণ আমি আপনাদেরকে এই কথা বলেছিলাম, কারো একজনের মাইক্রোফোনটা একটু অন রেখেই কথা বলছেন প্লিজ। ওকে, সো আমি বলছিলাম, তার মানে শুধু যদি এখানে বলা হতো কোনো একটা এক্সপেন্সের নাম, তাহলে কিন্তু সেটা এক্সপেন্স, আর প্রিপেইড কথাটা থাকলেই মনে রাখবেন সেটা কিন্তু অ্যাসেট হয়ে যায়। সো তার মানে আমরা এটাকে কি করছি, যখন কোনো একটা এক্সপেন্সকে আমরা অ্যাডভান্স পেমেন্ট করে দিচ্ছি তখনই আমরা কিন্তু সেটাকে অ্যাসেট নামে ট্রিট করছি, এবং কি নামে, কি নাম, অ্যাসেটের টাকে আমরা বলছি প্রিপেইড এক্সপেন্স। এখন এই প্রিপেইড এক্সপেন্সটা আমার যে ধরনের, ধরেন যদি আমি রেন্টের জন্য প্রিপেইড পে করে থাকি তাহলে আমি প্রিপেইড রেন্ট এক্সপেন্স বলবো, ইন্স্যুরেন্সের জন্য যদি আমি অ্যাডভান্স পে করে থাকি আমি প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স বলবো, এরকম বলবো। ওকে, এবার আনআর্নড রেভিনিউ। আনআর্নড রেভিনিউটা কি? ক্যাশ রিসিভড এন্ড রেকর্ডেড অ্যাজ লায়াবিলিটিস বিফোর রেভিনিউ ইজ আর্নড। তার মানে আমি একটা রেভিনিউ আর্ন হওয়ার আগেই সেখান থেকে যদি ক্যাশ রিসিভ করে ফেলি এবং রেকর্ড করি লায়াবিলিটি হিসেবে, সেটাকে আমরা বলছি আনআর্নড রেভিনিউ। ওকে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি বলেছিলাম যে ধরেন আমার আমি একজন আর্কিটেক্ট, আমি বাড়ি ডিজাইন করি,
আমাকে আমার একজন ক্লায়েন্ট এসে বলে দিল যে আমাকে আমার একটা বাড়ি ডিজাইন করে দিতে হবে, এবং আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে করে দিব। এবং বলার সাথে সাথে সে কি করলো, যেহেতু আমি হয়তো খুব ভালো একজন যদি আর্কিটেক্ট হয়ে থাকি, আমাকে সে অ্যাডভান্স 20,000 টাকা দিয়ে বললো যে আমি আপনাকে এখনই 20,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা করে দিবেন। তো এই যে 20,000 টাকা আমি রিসিভ করলাম, আমি কিন্তু তার কোনো কাজই এখনো করে দিইনি, তার বাড়ির ডিজাইন আমি কিন্তু কিছুই করিনি এখনো, বাট সে কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিল। সেই ধরনের ট্রানজেকশনটাকেই আমরা কিন্তু বলে থাকি আনআর্ন রেভিনিউ। কথাটা কি বোঝা গেল? দ্যাট ইজ আমি কোনো ধরনের সার্ভিস না দিয়েই সেখান থেকে ক্যাশ রিসিভ করে ফেললাম, এটাকেই আমরা কিন্তু বলি আনআর্ন রেভিনিউ। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, সো এটাকে আমরা বলে থাকি আনআর্ন রেভিনিউ। সো এইভাবে আমরা দেখালাম। এবার নেক্সট হচ্ছে গিয়ে আমাদের অ্যাক্রুড রেভিনিউ এবং অ্যাক্রুড এক্সপেন্স। মানে কি, ধরেন আমি একটা রেভিনিউ আর্ন করলাম কিন্তু সেখান থেকে আমি কোনো মানে ক্যাশ রিসিভ করিনি। ঠিক আছে, রেভিনিউ আর্ন বাট নট ইয়েট রিসিভড ইন ক্যাশ অর রেকর্ডেড। আমি ক্যাশ রিসিভও করিনি এবং রেকর্ডও করিনি। তার মানে কি, ধরেন আমি কোনো একটা সার্ভিস দিয়েছি আমার কাস্টমারকে, ধরেন আমি একজন আর্কিটেক্ট, আমি একটা বাড়ি ডিজাইন করে দিয়েছি কিন্তু আমার কাস্টমার আমাকে টাকাটা দিল না। দ্যাট মিনস কি, আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি, আমার ডিজাইন কিন্তু করে দেওয়া হয়ে গেছে, সো আমি কিন্তু রেভিনিউ আর্ন করে ফেলেছি কিন্তু আমি তার কাছ থেকে টাকাটা পাইনি। সেটাকে আমরা বলছি অ্যাক্রুড রেভিনিউ। মানে আমি রেভিনিউটা আর্ন করে ফেলেছি কিন্তু আমি সেখান থেকে টাকাটা পাইনি। এটা কি ম্যাম যে অ্যাকাউন্ট রিসিভেবল? হ্যাঁ হ্যাঁ, এখানে আমার ট্রানজেকশনটা কি দেখাবো আমরা, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রেভিনিউ ক্রেডিট। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, আর অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এক্সপেন্স ইনকার্ড বাট নট ইয়েট পেইড ইন ক্যাশ। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার একটা এক্সপেন্স হয়েছে কিন্তু আমি সেটা ক্যাশে পে করিনি, সেটাকে আমরা বলছি অ্যাক্রুড এক্সপেন্স। ফর এক্সাম্পল, আমার ওই যে বললাম যে আমার হয়তো ইউটিলিটি এক্সপেন্স ছিল 1,000 টাকা কিন্তু আমি টাকাটা পে করিনি। জি ম্যাম, ডেবিট। তার মানে আমি কিন্তু ইউটিলিটি এক্সপেন্স আমার হয়েছে ঠিকই কিন্তু আমি পে করিনি। সো আমার আলটিমেটলি কি জার্নাল দিব এখন বলেন তো? আমি একটু আগে এটা বলেছিলাম, কে মনে করতে বলতে পারবেন? আমি বলেছিলাম জার্নালটা হবে কি, নাইন বলতে পারবেন? এই যে ইউটিলিটি এক্সপেন্স ইনকার্ড হয়েছে কিন্তু আমি সেটা পে করিনি, বকেয়া আছে, কি জার্নাল দিব জানো? একটু আগেই বলেছিলাম, মনে আছে? ম্যাম এটা এক্সপেন্স ম্যাম, ডেবিট হবে না, ক্যাশ। ক্যাশ ক্রেডিট হবে? আমি তো ক্যাশে পে করিনি কিছু, কাকে ক্রেডিট করব? কাকে ক্রেডিট করব বলেন? ভুলে গেছেন? আমি বললাম না একটু আগে যে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল। জি ম্যাম, পেয়েবল হবে। শুধু পেয়েবল না বাবা, অ্যাকাউন্টস পেয়েবল বললে তো হবে না, এটাকে ইউটিলিটি পেয়েবল বলতে হবে। বুঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, সো এভাবে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল গুলো করতে হয়। এবার আমি নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। ঠিক আছে, আমরা অ্যাডজাস্টিং জার্নাল যখন করি তখন এই ইন্স্যুরেন্স নিয়ে আমরা কিছু ট্রানজেকশন পাই। সো এই ইন্স্যুরেন্সের বিষয়টা কি, জিনিসটা কি একটু জেনে নেন। Insurance is a policy which protect the business from uncertain future events. তার মানে ইন্স্যুরেন্সটা হচ্ছে এমন একটা পলিসি যেটা হচ্ছে আমার বিজনেসকে আনসার্টেন ফিউচার ইভেন্টস থেকে, ভবিষ্যতে যে ধরনের আনসার্টেন ইভেন্ট গুলো হতে পারে, ঘটনাগুলো হতে পারে, সেগুলো থেকে আমাদেরকে কি করবে, প্রোটেক্ট করবে। বোঝা গেল কথাটা? হ্যালো, বোঝা গেল? ধরেন ফর এক্সাম্পল বিষয়টা কিরকম আমি বোঝাই, যে ধরেন আপনি এমন একটা কিছু বিজনেস করেন, বিজনেসে হচ্ছে গিয়ে আপনি অস্ট্রেলিয়া থেকে কিছু ফুড আইটেম বাংলাদেশে এসে বিক্রি করেন। ঠিক আছে, হয়তো কিছু ডেইরি প্রোডাক্ট নিয়ে আসেন। এখন আপনি কি করলেন, শিপে করে আপনি 10 লাখ টাকার গুডস হয়তো অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আনবেন। এমন যদি হয় যে সেই গুডস গুলো পানিতে হচ্ছে গিয়ে, যদি ওটা তো শিপে আসবে, তার মানে কি সমুদ্র দিয়ে আসবে, যদি পানিতে ডুবে যায় তাহলে তো আপনার 10 লাখ টাকা পুরো শেষ। আপনি তো কি হতে পারেন, ধরেন আপনি যদি অনেক বড় বিজনেসম্যান না হন তাহলে তো আপনার 10 লাখ টাকা যদি ইয়ে হয়ে যায়, পানিতে ডুবে যায় 10 লাখ টাকার গুডস, আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। ঠিক আছে, সো এই যে ভবিষ্যতে কি ঘটতে পারে এটা কিন্তু আপনি জানেন না, কখন হচ্ছে গিয়ে কবে কোন দিন হচ্ছে আপনার শিপটা
প্রজেক্টটা পানিতে ডুবে যাবে এবং আপনি হচ্ছে গিয়ে আপনার গুডস গুলোও ডুবে যাবে, আপনি কিন্তু জানেন না। এটা কিন্তু একেবারেই আনসার্টেন একটা ফিউচার ইভেন্টস। হয়তো আপনার গুডস গুলো পানিতে ডুবে যেতেও পারে, আবার নাও হতে পারে, কিছু বলা যায় না। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা কিন্তু কেউ কিন্তু জানি না যে আসলে আমাদের সাথে কি ঘটবে। সো বিজনেস করতে গেলে তারপর আপনারা মাঝে মধ্যেই খেয়াল করবেন যে আমাদের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। এই যে আগুন লেগে যাচ্ছে, ধরেন আপনার কোনো একটা ফ্লোরে হয়তো 20 লাখ টাকার গুডস ছিল, সেই ফ্লোরটাতেই পুরো আগুন লেগে গেল। এখন আপনার যদি কোনো ধরনের ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে কি হলো, আপনি 20 লাখ টাকা কিন্তু আপনার এক মুহূর্তে আপনার ক্ষতি হয়ে গেল। তো এটা কি আপনার বিজনেসের জন্য অনেক বড় একটা সমস্যায় কি আপনাকে ফেলে দিবে না? ঠিক আছে, অনেকে তো হচ্ছে গিয়ে এরকম কারণে হয়তো দেখা যাবে যে হয়তো তার কিছুটা দেউলিয়াও হয়ে যেতে পারে। হয়তো তার ইনভেস্টমেন্টই ছিল হয়তো 20 লাখ টাকা, কথার কথা, বা 50 লাখ টাকা বা 30 লাখ টাকা, সে 20 লাখ টাকারই হচ্ছে জিনিসটা পুড়ে গেল। তাহলে কি আলটিমেটলি কি তারা কি একটা ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে পড়ে যাবে না? তারা দেউলিয়া হয়ে যাবে না? ঠিক আছে, সো এই ধরনের সিচুয়েশনকে যেন মানে ওভারকাম করা যায়, এই কারণেই সাধারণত বিজনেস অর্গানাইজেশন গুলো ইন্স্যুরেন্স করে থাকে, যেন ওই ধরনের সিচুয়েশন হলে আগে থেকেই যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে ইন্স্যুরেন্স করা থাকে তাহলে তারা কি করবে, ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করবে তখন আপনার যতটুকু লস হয়েছে আপনার সাথে ইন্স্যুরেন্স কোম্পানি যে কন্ডিশন গুলো ইয়ে করা থাকে, একটা শর্ত থাকে যে এত টাকার পরিমাণ লস হলে আমি এতটা পার্সেন্টেজ পর্যন্ত সেটা রিকভার করব, এরকম একটা তাদের সাথে শর্ত থাকে। সেই শর্ত অনুযায়ী তারা কি করে, সেই লসটা কিন্তু রিকভার করে। তাহলে যখন এই লসটা আপনাকে রিকভার করা হবে আপনি কিন্তু তখন খুব বড় বিপদে আর পড়বেন না। ধরেন 20 লাখ টাকা লস হলেও আপনার হয়তো 10 লাখ টাকা আপনি রিকভার পেয়ে গেলেন, বা আরো বেশি যদি আপনার সাথে কন্ডিশন থাকে আরো বেশি পেয়ে গেলেন। সো আপনি কিন্তু খুব একটা সাফারার হবেন না। কথাটা কি বোঝা গেল বিষয়টা? হ্যালো, বুঝতে জি পারলেন? ম্যাম। ঠিক জি আছে, এভাবে কিন্তু আমরা কি করতে পারি, ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা আমাদের বিজনেসকে আনসার্টেন ফিউচার ইভেন্টস থেকে প্রোটেক্ট করতে পারি। আমার 10 লাখ টাকার গুডস পুড়ে গেল, ওকে, আমি দেউলিয়া হয়ে যাব না অন্তত আমার যদি ইন্স্যুরেন্স করা থাকে। কারণ ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে যে ক্লেমটা রিকভার করবে সেটা দিয়ে আমি আবার উঠে দাঁড়াতে পারবো, আবার আমি হচ্ছে মানে নিজেকে ইয়ে করতে পারবো, সেভ করতে পারবো। নেক্সট আমার টপিক হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই জিনিসগুলো আমাদের না জানলে হবে না, কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা ট্রানজেকশন অ্যাডজাস্টিং জার্নালগুলো করি। তো নেক্সট টপিক হচ্ছে ডেপ্রিসিয়েশন। কাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন? দেখেন, ডেপ্রিসিয়েশন ইজ দ্য প্রসেস অফ অ্যালোকেটিং দ্য কস্ট অফ অ্যান অ্যাসেট টু এক্সপেন্স ওভার ইটস ইউজফুল লাইফ ইন এ রেশনাল অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার। তার মানে বলা হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে যখন চ্যাপ্টার 2 তে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এ গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন পড়িয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম ফর গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন which are depreciation on long term asset, মনে আছে কথাটা? বলেছিলাম যে আমরা যেহেতু গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন অনুযায়ী আমরা যেহেতু ধরে নিচ্ছি যে আমাদের বিজনেসটা অনেক বছর ধরে রান করবে, এই কারণে আমাদের যদি কোনো লং টার্ম অ্যাসেট থাকে তখন কিন্তু আমাদের সেই লং টার্ম অ্যাসেটের এগেইনস্টে আমরা ডেপ্রিসিয়েশনটা চার্জ করে থাকি। আদারওয়াইজ যদি আমাদের গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন না থাকতো তাহলে কিন্তু আমরা পুরো অ্যাসেটের কস্টটাকে এক বছরই হয়তো দেখিয়ে দিতাম। বাট যেহেতু আমরা চিন্তা করছি যে আমাদের বিজনেসটা অনেক বছর রান করবে এবং এই অ্যাসেটটাও লং টার্ম অ্যাসেটটাও অনেক বছর ধরে সার্ভাইভ করবে বিজনেসে, এই কারণেই কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে পুরো অ্যাসেটের কস্টটাকে অল্প অল্প করে চার্জ করছি। কথা কি বোঝা গেল? তার মানে ডেপ্রিসিয়েশনটা কি? বেসিক্যালি ডেপ্রিসিয়েশনটা হচ্ছে লং টার্ম অ্যাসেট ইউজ করার চার্জ বা এক্সপেন্স। বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, সো এখন তার মানে আমরা, আচ্ছা এখন যদি আমরা বলি, এরকম একটা কোয়েশ্চেন অনেক সময় আপনারা পেতে পারেন, ওয়াই উই চার্জ ডেপ্রিসিয়েশন, কেন আমরা ডেপ্রিসিয়েশন চার্জ করি? এটা যদি বলা হয় মনে রাখবেন, উই চার্জ ডেপ্রিসিয়েশন টু ফাইন্ড আউট দ্য কারেন্ট বুক ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট। তার মানে কোনো একটা পার্টিকুলার অ্যাসেটের ওই মুহূর্তে বুক ভ্যালুটা কি আছে সেটা বের করার জন্য বা জানার জন্য আমরা সাধারণত ডেপ্রিসিয়েশনটা চার্জ করে থাকি। বোঝা গেল? জি ম্যাম। ওকে, সো এই ছিল আমাদের ডেপ্রিসিয়েশন। এবার লাস্ট হচ্ছে আমাদের কস্ট এবং বুক ভ্যালু। লাস্ট টার্ম হচ্ছে আমি একটু বলে দিব, এরপরই আমরা ম্যাথে চলে যাব। সো কস্ট এবং বুক ভ্যালু এই দুটো টার্ম আমার যদিও এখানে পুরোপুরি ওইভাবে কস্ট টার্মসটা নিয়ে বলা নেই, বাট আমার বুক ভ্যালুটা বোঝাতে হলে আমার কস্টটাও একটু বলতে হবে। সেটা হচ্ছে কস্ট বলি আমরা কাকে? কস্ট মিনস দ্য অ্যামাউন্ট which we paid to get any asset.
কোনো একটা অ্যাসেটকে পেতে গিয়ে বা পারচেস করতে গিয়ে আমার যে অ্যামাউন্টটা পে করতে হচ্ছে সেটাকে আমরা বলছি কস্ট। আর যদি বলি বুক ভ্যালু, সেটা কি মনে রাখবেন, বুক ভ্যালুটা হচ্ছে আমার সেই অ্যামাউন্টটা রিপ্রেজেন্ট করবে যেটা আমার ওই মুহূর্তে কারেন্ট যে ভ্যালুটা, সেটাই আসলে বুক ভ্যালু। কারেন্ট যে ভ্যালুটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে বুক ভ্যালু। এখন ধরেন আমি যখন কোনো একটা অ্যাসেটকে যদি আজকে পারচেস করি, সেই তারিখে আমার অ্যাসেটের কস্ট যা হবে, বুক ভ্যালুও কিন্তু তাই হবে। বাট আমি যদি একটা লং টার্ম অ্যাসেটের কথা বলি, সেক্ষেত্রে আমার মানে যদি 1 বছরের পরে আমি যদি বলতে চাই যে ওই অ্যাসেটের কস্ট এবং বুক ভ্যালু কত, মনে রাখবেন তখন কিন্তু আমার কস্ট এবং বুক ভ্যালু সেম হবে না, কারণ 1 বছর ব্যবহার করার পরে আমার অ্যাসেটের বুক ভ্যালুটা কিন্তু কমে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আমি বিষয়টা বুঝিয়ে বলি। ধরেন আমি আমার বিজনেসের জন্য একটা মেশিনারি পারচেস করেছি 1 লাখ টাকা দিয়ে। এই 1 লাখ টাকা দিয়ে যেহেতু আমি অ্যাসেটটা পারচেস করেছি, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ কস্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাসেটের জন্য কস্ট। এখন আমি যদি বলতে চাই যে এই অ্যাসেটের বুক ভ্যালু কত হবে, যখন আমি ওই 1 তারিখে যেদিন আমি অ্যাসেটটা পারচেস করেছিলাম সেই দিন যদি বলা হয় যে এই অ্যাসেটের বুক ভ্যালু কত, তখন এই সেম অ্যামাউন্টটাই হবে বুক ভ্যালু। বাট যদি বছর শেষে আমি ফাইন্ড আউট করতে চাই যে হোয়াট মে বি দ্য অ্যামাউন্ট অফ বুক ভ্যালু, তখন কিন্তু আমার বুক ভ্যালু হিসেবে কোন অ্যামাউন্টটাকে আমরা চার্জ করবো। ধরেন যদি আমার অ্যাসেটের ভ্যালু হয় 1 লাখ টাকা এবং এটা যদি আমি 10 বছর ধরে ব্যবহার করি, লাইফ টাইম যদি 10 বছর হয়, 10 দিয়ে ডিভাইড করার পর 10,000 টাকা, সরি, প্রত্যেক বছরের জন্য আমার ডেপ্রিসিয়েশন আসবে 10,000 টাকা। সেই 10,000 টাকা বাদ দেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে অফিস ইকুইপমেন্ট ছিল তাদের 5,000 টাকা, যেখানে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়েছে 40 টাকা, ওদের অ্যামাউন্টটা ওরা দেখিয়েছে। সো এই যে 4,960 টাকা, এটাই কিন্তু আমাদের জন্য কি হবে, আমার এটাই কিন্তু আমাদের জন্য বুক ভ্যালু আফটার 1 ইয়ার। ঠিক আছে, যেমন আমি বলেছিলাম যে আমার অ্যাসেটের কস্টটা যদি হয় 1 লাখ টাকা এবং ডেপ্রিসিয়েশন যদি হয় 10,000 টাকা, তাহলে সেই 1 লাখ টাকা থেকে 10,000 টাকা বাদ দিয়ে 90,000 টাকাই হচ্ছে আমার বুক ভ্যালু। তার মানে বোঝা গেল যে আমার যেদিন আমি অ্যাসেটটা পারচেস করছি সেদিন আমার কস্ট এবং বুক ভ্যালু সেম হলেও যখন আমার একটা টাইম পিরিয়ড পার হয়ে যাচ্ছে, ওই টাইমটা পার হয়ে যাওয়ার পরে কিছুটা সময় যখন আমি অ্যাসেটটাকে ইউজ করে ফেলছি, তখন কিন্তু আমার অ্যাসেটের কস্ট এবং বুক ভ্যালু সেম থাকছে না। কস্ট যদিও যে টাকা আমি পারচেস করেছিলাম সেটাই সব সময় যদিও থাকবে, কিন্তু বুক ভ্যালুটা কিন্তু আমার কতটা সময় আমি অ্যাসেটটাকে ইউজ করলাম সেই সময়ের উপর ডিপেন্ড করে আমার বুক ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। কথা কি বোঝা গেল? জি ম্যাম। ঠিক আছে, সো এই ছিল আমাদের থিওরিটিক্যাল টপিক। আমার এর সাথে সাথে আমার থিওরি শেষ। এবার আমি আমার ম্যাথ শুরু করব। টিভিটা ছাড়ছে এমনি মনে হয়, বন্ধই করে নাই। ওকে, আমরা এবার একটা ম্যাথের একটু জার্নাল গুলো দেখবো। আচ্ছা, আমরা এই ম্যাথটা করতে চাচ্ছি। আচ্ছা, এই ম্যাথটা আমাদের প্রবাবলি সলিউশনটা থাকতে পারে, আমি একটু দেখে নেই। হ্যাঁ, এই যে আমাদের প্রবলেমটা সলিউশনটা দেয়া আছে। ওকে, সো আমি আপনাদেরকে আজকে জাস্ট কয়েকটা জার্নাল শুধু নিয়ে কথা বলবো। আমার মনে হয় হয়তো 10 মিনিটের মতো লাগতে পারে কভার করতে। আমি অলরেডি আপনাদেরকে বলেছি আমি যে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল করতে গেলে আমরা যেটা করব, সাধারণত আমাদের ম্যাথগুলো যেভাবে থাকে, আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, এরপর কিছু অ্যাডজাস্টমেন্ট বলে দেওয়া থাকে। এই যে দেখেন এখানে কিছু আদার ডাটা বলে কিছু আইটেম দেওয়া আছে, সেই আইটেমগুলোর উপরই আমরা সাধারণত অ্যাডজাস্টিং জার্নালগুলো তৈরি করি। তাহলে
খেয়াল করবেন এই যে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা দেয়া আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু প্রথমেই আমাদের সবটুকু পড়ার কোনো দরকার নেই। আমরা আসলে প্রথমে কোয়েশ্চেনটাতে পড়বো যে যেটা আমাদের খেয়াল করতে হবে যে ওরা কি ধরনের বিজনেস। দেখেন আমাদের কোয়েশ্চেনটা আমরা যদি পড়ি, টনি ম্যাসেসি স্টার্টেড হিজ ওন কনসাল্টিং ফার্ম ম্যাসেসি কোম্পানি। দ্যাট মিনস আমরা প্রথমেই দেখে নিলাম যে আমরা যাদের জন্য প্রবলেমটা সলভ করছি কার জন্য, টনি ম্যাসেসি, যে হচ্ছে ওনার অফ এ কনসাল্টিং ফার্ম, এবং তার বিজনেসটা কি কনসাল্টিং সার্ভিস দেয়া, তার মানে এটা একটা সার্ভিস রিলেটেড অর্গানাইজেশন, কথাটা খেয়াল করেন। এরপর একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে, এই ট্রায়াল ব্যালেন্সে দেখেন আমাদের বেশ কিছু ইনফরমেশন দেয়া আছে ট্রায়াল ব্যালেন্সে। নেক্সট কি বলা আছে দেখেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু অ্যাসেট, লায়াবিলিটিস, ক্যাপিটাল অনেক কিছুই আছে। আমরা কিন্তু প্রথমে ওই ট্রায়াল ব্যালেন্সটা দেখবো না, মানে ওখান থেকে আমার কিছু পড়ার দরকার নেই। আমি কি করব, আমার আদার ডেটাতে চলে যাব। আদার ডেটাতে গিয়ে আমাদের ফার্স্ট আইটেম কি আছে, সাপ্লাইজ অন হ্যান্ড অ্যাট জুন 30 আর 600। ওরা বলছে যে আমাদের হাতে সাপ্লাইজ আছে 600 টাকার। খেয়াল করেন আমরা কিন্তু এখানে যে ট্রানজেকশন গুলো দিতে চাচ্ছি সেগুলো কি, ধরেন আমাদের কোনো একটা রেভিনিউ, কোনো একটা রেভিনিউ বা এক্সপেন্স আমাদের দেখানো হয়নি বা অ্যাডজাস্ট করা হয়নি, সেই আইটেমগুলোকে আমি দেখাতে চাচ্ছি, সেটা দেখাতে চাচ্ছি। এখন খেয়াল করেন এখানে আমাকে বলা হচ্ছে সাপ্লাইজ হাতে আছে 600 টাকার। এখানে প্রথমে সাপ্লাইজ ছিল আমাদের দেখেন 2000 টাকার, পরে বলা হচ্ছে সাপ্লাইজ এখন হাতে আছে 600 টাকার। তার মানে আমাদের একটু বোঝার চেষ্টা করেন, আমি আমার প্রথমে ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজটা দেখিয়েছিল 2000 টাকা, এখন এসে বলা হচ্ছে 600 টাকার মাত্র হাতে আছে। তার মানে বাকিটুকু আমরা কি করেছি বলেন তো? হ্যালো, বাকিটুকু আমরা কি করেছি? হ্যালো ম্যাম কোশ্চেনটা একটু আবার করলে ভালো হয়। আমি বলেছি যে আমার প্রথমে ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ ছিল 2000 টাকার, এখন বলা হচ্ছে হাতে আছে 600 টাকার। তাহলে বাকিটুকু আমরা কি করেছি? আমি ইনভেস্ট করেছি। ব্যবহার করেছি। সাপ্লাইজ কি মনে আছে? কলম, পেন্সিল, কাগজ। সো এই টাইপের জিনিস আমরা কি করেছি? ব্যবহার করেছি বিজনেসে। ধরেন আমার কোনো ট্রানজেকশনকে রেকর্ড করতে গিয়ে, কোনো কিছু আমি ইয়ে করার জন্য, রেকর্ড করে রাখার জন্য কোনো ইনফরমেশনকে আমাকে কি করতে হয়েছে? কাগজ, কলম এগুলো ইউজ করতে হয়েছে, ব্যবহার করতে হয়েছে। তার মানে কি আমি খরচ করেছি? বোঝা গেল? বিজনেস ওকে, ইউজ বিজনেসে আমি ব্যবহার করেছি। ট্রানজেকশন গুলোকে রেকর্ড করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে আমি মানে আমার এই অ্যাসেটটা ইউজ করা হয়েছে। তাহলে দেখেন আমার 2000 টাকার ছিল, এখন হাতে আছে 600 টাকার, তার মানে বাকি 1400 টাকার আমি কিন্তু কি করেছি? ইউজ করেছি বা এক্সপেন্স করেছি। কথা কি বোঝা গেল? সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন। আগে আমার 2000 টাকার ছিল, এখন 600 টাকার আছে, তার মানে বাকি 1400 টাকার আমি কিন্তু ব্যবহার করেছি। ম্যাম এইটা কি ম্যাম ক্যাপিটালের কথা বলেছেন নাকি একদম সব লাভ লস মিলে? না 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 বাবা, এই যে এখানে দেখেন সাপ্লাইজ 2000 টাকা দেখতে পাচ্ছেন, এই যে 2000 টাকা ছিল, এই 2000 টাকার মধ্যে এখন 600 টাকা হাতে আছে। তার মানে কি আমার আগে ট্রায়াল ব্যালেন্সে এই আইটেমটাকে অ্যাডজাস্ট করার আগে আমি বলেছি না যে অ্যাডজাস্টিং জার্নাল আমরা কেন করছি, কিছু আইটেমকে আমরা মিস করে ফেলেছি বা অ্যাডজাস্ট করিনি, সেই আইটেমগুলোকে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। সো আমার ট্রায়াল ব্যালেন্সে 2000 টাকা দেয়া আছে, এখন বলা হচ্ছে যে ওই অ্যাডজাস্টমেন্ট যেহেতু করা হয়নি, ওরা এখন দেখতে পাচ্ছে যে হঠাৎ করে ট্রায়াল মানে সাপ্লাইজ হাতে আছে মাত্র 600 টাকার। আগে বলা ছিল 2000 টাকার ছিল, এখন বলা হচ্ছে মাত্র 600 টাকার আছে। তার মানে বাকি 1400 টাকার আমরা কি করেছি? ব্যবহার করে ফেলেছি, খরচ করে ফেলেছি। এ কারণেই তো আমার হাতে 600 টাকার হয়ে গেল। ঠিক আছে, ব্যবহার করেছি বলেই তো কমে গিয়েছে। সো আলটিমেটলি 1400 টাকার আমরা খরচ করেছি, এক্সপেন্স হিসেবে দেখাবো। সো দেখেন যখন আমি এক্সপেন্স হিসেবে দেখাবো, আমার জার্নালটা কি হবে? এক্সপেন্সকে আমি ডেবিট করব, এবং আমি যেহেতু খরচটা যখন করেছি তখন আমার অ্যাসেটটা ব্যবহার করে ফেলেছি এবং অ্যাসেটটা কমে গিয়েছে, তাই আমাকে অ্যাসেট কি করতে হচ্ছে? ক্রেডিট করে কমাতে হচ্ছে। সো আলটিমেটলি জার্নাল কি দাঁড়াচ্ছে? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। কত টাকা? 1400 টাকা। বোঝা গেল? জি ঠিক আছে, খেয়াল করেন। না বুঝলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন, আমি প্রয়োজনে অল্প পড়াবো, কিন্তু আমি যেটুকু পড়াবো সেটুকু যেন আপনারা বুঝেন।
ঠিক আছে? জি তার ম্যাম। মানে আমার ট্রায়াল ব্যালেন্সে আবার বলছি ফাইনালি যে আমার সাপ্লাইজ ট্রায়াল ব্যালেন্সে ছিল 2000 টাকা অ্যাডজাস্টমেন্টের আগে, পরবর্তীতে এসে হঠাৎ দেখা যাচ্ছে যে ট্রায়াল ব্যালেন্সে এখন মাত্র সাপ্লাইজ হাতে আছে 600 টাকার। তার মানে কি হয়েছে, বাকি 1400 টাকার আমরা কি করেছি, অবশ্যই ব্যবহার করে ফেলেছি। সো ব্যবহার করলে আমাকে এক্সপেন্সটাকে ডেবিট করতে হবে, এবং আমার যেহেতু ব্যবহার করার কারণে আমার অ্যাসেটটা কমে গিয়েছে, তাই অ্যাসেটটাকে কমাতে গিয়ে অ্যাসেটকে ক্রেডিট করবো। সো আলটিমেটলি জার্নাল দাঁড়াবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এরপর দেখেন সেকেন্ড জার্নাল বলা হয়েছে ইউটিলিটি বিল 150 হ্যাজ নট বিন রেকর্ডেড এন্ড বিন নট বি পেইড আনটিল নেক্সট মান্থ। বলা হচ্ছে একটা ইউটিলিটি বিল এসেছিল, হয়তো ইলেকট্রিসিটি বিল এসেছিল 150 টাকা, যেটা রেকর্ড করা হয়নি এবং নেক্সট মান্থের আগে সেটা পে করা হবে না। দ্যাট মিনস এই মান্থে এটা কিন্তু আমার ডিউ থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? বকেয়া থাকবে। জি ম্যাম। তাহলে আমি একটু আগেই বলেছিলাম এই ধরনের ক্ষেত্রে আমরা জেনারেল জার্নাল যদি করতাম, জার্নাল কি করতাম, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু জি এখন ম্যাম। আমরা কি জার্নাল করব, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেয়েবল ক্রেডিট। আমি এই ট্রানজেকশনটা দুবার বলেছি এখন ম্যাম। বলার আগেও, ঠিক আছে? সো এভাবে আমরা জার্নালটা দেখাবো। এবার নেক্সট যদি আমি চলে যাই থার্ড ট্রানজেকশনে, এখানে দেখেন আদার ডাটাতে গিয়ে বলা হয়েছে ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর ইয়ার। তার মানে এখানে দেখেন এই যে আমার এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের যে 3000 টাকা অ্যামাউন্ট দেখানো হয়েছে, ওরা আসলে বলতে চাচ্ছে যে এই ইন্স্যুরেন্স পলিসিটা 1 বছরের জন্য, 1 বছরের জন্য করা হয়েছে। এখন খেয়াল করেন আমরা অঙ্কটা করছি কতটুকু সময়ের জন্য সেটা একটু চেক করবেন। দেখেন ওরা বলেছে, ওরা টনি ম্যাসেসি তার বিজনেসটা স্টার্ট করেছে জুনের 1 তারিখে এবং জুনের 30 তারিখে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে। তার মানে আমরা কিন্তু 1 মাসের জন্য ট্রানজেকশন গুলো রেকর্ড করছি। বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে, যদি তাই হয় তাহলে এখানে প্রিপেইড ইন্স্যুরেন্সের টাকা দেওয়া আছে যে 3000 টাকা, সেটা তো 12 মান্থের জন্য আছে। সেটাকে 12 দিয়ে যদি ডিভাইড করে ফেলি তাহলে কিন্তু আমি পেয়ে যাব আমার 1 মাসের জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স কত ছিল। সেই অ্যামাউন্টটাকে আমি একবার এক্সপেন্স হিসেবে দেখাবো, এবং যখনই এটাকে আমি এক্সপেন্স হিসেবে দেখাবো, যেহেতু এটা একটা মাস পার হয়ে যাওয়ার কারণে এটা যেহেতু এক্সপেন্স হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই সেই প্রিপেইড ইন্স্যুরেন্সটা এখন আর 12 মান্থের জন্য প্রিপেইড থাকবে না, বরং 1 মাসেরটা সেখানে কমে যাবে। বোঝা গেল? হ্যালো, জি ম্যাম। ঠিক আছে? তার মানে আমি জার্নালটা দিব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট কত টাকা, 250 টাকা, কারণ এটা 1 মাসের অ্যামাউন্ট। ঠিক আছে, আমি 1 মাসের অ্যামাউন্টটাকে এক্সপেন্স হিসেবে একবার চার্জ করছি আর প্রিপেইডটাকেও কমাচ্ছি। ওকে জি। ওকে, নেক্সট বলা হচ্ছে 4 তারিখে 2500 অফ unearned সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তার মানে 2500 টাকার আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল। দ্যাট ইজ আমি সার্ভিস না দিয়েই কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স টাকাটা পেয়ে গিয়েছিলাম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ বলা হচ্ছে যে সেটা এখন আর্নড হয়ে গিয়েছে, দ্যাট মিনস রেভিনিউ হয়ে গিয়েছে। সো রেভিনিউ হয়ে গেলে আমাকে রেভিনিউকে বাড়াতে হবে, রেভিনিউকে ক্রেডিট করে, এবং যেহেতু সেটা এখন আর আনআর্নড রেভিনিউ থাকছে না, তাই আনআর্নড রেভিনিউকে কমাতে হবে আনআর্নড সার্ভিস রেভিনিউকে ডেবিট করে। কথাটা কি বোঝা গেল? কারণ আনআর্নড রেভিনিউ কি আমাদের একটা লায়াবিলিটি। লায়াবিলিটি কি অ্যাকাউন্ট? ক্রেডিট অ্যাকাউন্ট। আমি যখন আনআর্নড রেভিনিউকে কমাতে চাইবো তখন আমি কি করব? ডেবিট করব। সো আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বোঝা গেল? একটু আবার বলবেন? আবার বলবো? আচ্ছা, অবশ্যই। আমি বলেছি আমাদের বলা হয়েছে যে 2500 টাকার আনআর্নড সার্ভিস রেভিনিউ ছিল, দ্যাট ইজ কাস্টমারকে সার্ভিস না দিয়ে আমি কি করেছিলাম, ক্যাশ রিসিভ করেছিলাম 2500 টাকা, বাট এখন সেটা আর্নড হয়ে গিয়েছে, দ্যাট ইজ এখন আমি কাস্টমারকে সার্ভিসটা দিয়ে দিয়েছি। বোঝা গেল? তাহলে যদি আমি কাস্টমারকে এখন সার্ভিস দিয়ে দেই তাহলে এখন সেটা রেভিনিউ হয়ে গিয়েছে। সো রেভিনিউ যদি হয়ে গিয়ে থাকে, রেভিনিউকে আমার সার্ভিস রেভিনিউ নামে ক্রেডিট করে বাড়াতে হবে। আমি দেখেন ক্রেডিট করে বাড়িয়েছি। আবার এই রেভিনিউটা হওয়ার সাথে সাথে এই অ্যামাউন্টটা তো এখন তো আর নিশ্চয়ই আনআর্নড রেভিনিউ থাকবে না, তাই আনআর্নড রেভিনিউকে আমি ডেবিট করে কমিয়ে ফেলবো। সো আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ওকে, বোঝা গেল? ওকে, এরপর 5 নাম্বার ট্রানজেকশন, স্যালারিজ অফ 2000 আর অ্যাক্রুড এট জুন 30। 2000 টাকা স্যালারি অ্যাক্রুড বা বকেয়া আছে। তাহলে আমার জার্নালটা দিতে হবে কি, ওই যে বলেছিলাম এক্সপেন্স বকেয়া থাকলেই ওই এক্সপেন্সকে ডেবিট করব আর ওই এক্সপেন্স পেয়েবল বলে ক্রেডিট করব। দ্যাট ইজ স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 2000 টাকা। বোঝা গেল? হ্যালো, বোঝা গেল? ঠিক আছে, কারণ আমি বলেছিলাম যে আমার যদি এটা জেনারেল জার্নাল হতো আমি কি করতাম, স্যালারি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করতাম, কিন্তু যেহেতু এটা অ্যাডজাস্টিং জার্নাল তাই স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট করেছি। ওকে, নেক্সট
number transaction. The office equipment has a 5-year life with no salvage value. It is being depreciated at 250 টাকা per month for 60 months. বলা হচ্ছে একটা অফিস ইকুইপমেন্ট আছে যেটার ছিল হচ্ছে লাইফ হচ্ছে 5 ইয়ার এবং কোনো সার্ভিস ভ্যালু ছিল না। দ্যাট ইজ ওই অ্যাসেটটা বিক্রি করলে আমরা যখন অ্যাসেটের লাইফ টাইম শেষ হয়ে যাবে সেই অ্যাসেটটা বিক্রি করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না ওটা বিক্রি করে। এবং বলা হয়েছে ওই অ্যাসেটটা প্রতি মাসে ডেপ্রিসিয়েশন চার্জ করা হবে 250 টাকা করে। ওকে, আপনারা কি আজানের জন্য কথা শুনতে কি সমস্যা হচ্ছে? আমি কি একটু অফ রাখবো? হ্যালো, প্রবলেম হচ্ছে না ম্যাম? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিই। ঠিক আছে, তাহলে 250 টাকা করে আমার আমি হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে আমাদের বলে দিয়েছে 250 টাকা করে প্রত্যেক মাসে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে চার্জ করতে। তো যেহেতু ডেপ্রিসিয়েশন আমার এক্সপেন্স, আমি কি করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফিস ইকুইপমেন্ট আমি মেনশন করে দিলাম যে কোন অ্যাসেটের জন্য আমি ডেপ্রিসিয়েশনটা চার্জ করছি, সেটাকে ডেবিট করলাম 250 টাকা এবং আমার হচ্ছে গিয়ে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করলাম এবং আমি দেখেন এখানে ক্রেডিট করেছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের এগেইনস্টে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে। আপনাদের কাছে মনে হতে পারে ম্যাডাম এখানে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল এরকম কিছু কেন হলো না? মনে রাখবেন এই যে ডেপ্রিসিয়েশনটা এটা কিন্তু আমাদের একটা নন ক্যাশ এক্সপেন্স, যে এক্সপেন্সটা আমাদেরকে কখনোই ক্যাশে পরিশোধ করতে হয় না। সো যেহেতু আমাদের কেন ক্যাশে পরিশোধ করতে হয় না, কেন খেয়াল করেন, আমি প্রথমে কি করেছি, একটা অ্যাসেট পারচেস করেছি এবং যখনই আমি অ্যাসেটটা ব্যবহার করছি তখনই আমি সেই যে অ্যামাউন্টটুকু ব্যবহার করছি সেটাকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে চার্জ করছি। সো আমি অ্যাসেটটা যখন পারচেস করেছিলাম প্রথমে তখনই তো আমি অ্যামাউন্ট পে করে বা ক্যাশ পে করে আমি অ্যাসেটটাকে কিনেছি, ঠিক আছে? সো বারবার তো হচ্ছে আমি আবার যখন মানে ব্যবহার করছি তখন তো আমাকে ক্যাশে কোনো অ্যামাউন্ট পে করতে হচ্ছে না। সো এই কারণে আমি কিন্তু যখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে চার্জ করবো তখন কিন্তু কখনোই আমি ক্যাশ ক্রেডিট করব না। কথা কি বোঝা গেল? সো আলটিমেটলি আমি এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের এগেইনস্টে আমি কি করব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমি ক্রেডিট করব। কেন? কারণ আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের মধ্য দিয়ে সমস্ত ডেপ্রিসিয়েশন গুলোকে টোটাল করে জমা করছি, সমস্ত ডেপ্রিসিয়েশন গুলোকে টোটাল করে জমা করব। দ্যাট ইজ আমি ধরেন যদি আজকে আমি প্রথম বছরের জন্য হয়তো 2000 করছি, এরপর যখন সেকেন্ড ইয়ারের জন্য গিয়ে আমার কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হয়ে যাবে 2 বছরের টোটাল করে 4000 টাকা। এবং আমি এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে চার্জ করার কারণ হচ্ছে আমি যখনই কোনো একটা পার্টিকুলার মোমেন্টে আমি যখন জানতে চাইবো যে ওই মুহূর্তে আমার অ্যাসেটের ভ্যালু কত আছে, তখন আমি অ্যাসেটের টোটাল অ্যামাউন্ট অফ কস্ট থেকে যদি আমি টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা মাইনাস করি তাহলে আমি পেয়ে যাব যে ওই মুহূর্তে আমার অ্যাসেটের ভ্যালুটা কি আছে। কথাটা কি বোঝা গেল? এই কারণে আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে চার্জ করি, ক্যাশ কিংবা অ্যাকাউন্টস পেয়েবল এগেইনস্টে মানে অ্যাকাউন্টকে ক্রেডিট করে কখনো চার্জ করি না। কথা কি বোঝা গেল? হ্যালো, ওকে নেক্সট। এবার দেখেন আমার এই কারণে আমরা যখনই মনে রাখবেন যে যদি আপনি এই মুহূর্তে জানতে চান যে আপনার অ্যাসেটের বুক ভ্যালু বা কারেন্ট ভ্যালু এই মুহূর্তে কি আছে, আপনি অ্যাসেটের কস্ট থেকে যদি টোটাল অ্যামাউন্ট অফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেন তাহলেই আপনি পেয়ে যাবেন যে এই মুহূর্তে আপনার অ্যাসেটের ভ্যালুটা এখন কি অবশিষ্ট আছে। ওকে নেক্সট, নাম্বার 7 কি বলা হয়েছে, ইনভয়েস রিপ্রেজেন্টিং 1000 অফ সার্ভিসেস পারফর্ম ডিউরিং দ্য মান্থ হ্যাভ নট বিন রেকর্ডেড অ্যাজ অফ জুন 30। ইনভয়েস দেখাচ্ছে যে 1000 টাকার সার্ভিস যেটা পারফর্ম করা হয়েছে কিন্তু সেটা এখনো রেকর্ড করা হয়নি। তার মানে বোঝা যাচ্ছে বিষয়টা, আমি একটা রেভিনিউ আর্ন করেছি কিন্তু সেটা রেকর্ড করা হয়নি। এবং মনে রাখবেন যখন বলা হচ্ছে আর্ন করেছি কিন্তু রেকর্ড করা হয়নি, তার মানে এখানে অবশ্যই যদি কোনো ক্যাশ ট্রানজেকশন হতো তাহলে সেটা আমি অবশ্যই রেকর্ড করে ফেলতাম। সাধারণত বকেয়া ট্রানজেকশন গুলোর ক্ষেত্রেই আমাদের ট্রানজেকশন গুলো মিস করে অনেক সময় রেকর্ড করা হয় না, কারণ আমি যেহেতু টাকাটা পাই না অনেক সময় ভুল করে এই ট্রানজেকশন গুলোই রেকর্ড হয় না। সো তার মানে ঘটনাটা বোঝেন, আপনি একটা সার্ভিস পারফর্ম করেছেন কিন্তু সেখান থেকে টাকাটা পাননি, বকেয়া আছে এবং সেটা রেকর্ডও করেননি। তাহলে মনে রাখবেন এই রেভিনিউ গুলো যদি বকেয়া থাকে তাহলে আপনাকে না দুটো ব্যাপার খেয়াল করতে হবে, যে এই রেভিনিউটা আপনি কি আপনার রেগুলার সোর্স অফ ইনকাম থেকে আপনার এই রেভিনিউটা এসছে না ইরেগুলার সোর্স থেকে এসছে। যেমন ওরা বলে দিয়েছে যে দেখেন সার্ভিস পারফর্ম করে এই রেভিনিউটা আর্ন হয়েছিল, দেখেন 1000 অফ সার্ভিস পারফর্ম করে। এখন সার্ভিস পারফর্ম করে আপনি রেভিনিউটা আর্ন করেছেন,
তার মানে এটা আপনার রেগুলার সোর্স অফ ইনকাম থেকে আপনার রেভিনিউটা এসছে। এই ধরনের সিচুয়েশনে মনে রাখবেন আপনি জার্নালটা দিবেন একেবারেই জেনারেল জার্নালের মতো করে। দ্যাট ইজ আমার যখন কোনো জেনারেল জার্নালে আমাদের রেভিনিউ বকেয়া থাকলে আমরা কি করতাম, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট বা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, যে রেভিনিউ নামটা বলা থাকতো সেটাকে ক্রেডিট করতাম। ঠিক সেম ওয়েতেই আমরা কি করব, এখানে জার্নালটা দিব। তার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমরা এখানে অ্যাডজাস্টিং জার্নালেও এসে দেখালাম। বাট এই জার্নালটা যদি এখানে বলা থাকতো সার্ভিস রেভিনিউ না বলে যদি বলা হতো রেন্টাল রেভিনিউ ডিউ আছে 1000 টাকা, তাহলে আমরা কি করতাম জানেন, এখানে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল না বলে আমরা বলতাম রেন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। তখন কিন্তু আর অ্যাকাউন্টস রিসিভেবল হতো না। যেমন আমরা এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল না করে ওই এক্সপেন্স পেয়েবলটাকে বলেছিলাম, তেমনি ভাবে যদি আমার আদার সোর্স অফ ইনকাম যদি হয়, রেগুলার সোর্স অফ ইনকাম যদি রেভিনিউ আইটেম যদি না হয়, তখন কিন্তু আমরা ওই রেভিনিউ রিসিভেবলকে ডেবিট করে রেভিনিউকে ক্রেডিট করতাম। বোঝা গেল? জি ম্যাম। সরি আমি আজকে আর আপনাদেরকে কোনো ব্রেক দিতে পারলাম না, কারণ আমার মনে হয়েছে যে একটা ম্যাথ, আমি ফার্স্ট ক্লাস তো, মানে প্রথম একটা চ্যাপ্টার যেদিন আমরা শুরু করি সেদিন কিন্তু আমাদের একটু সবকিছু বুঝিয়ে ম্যাথটা করাতে একটু সময় লাগে, এ কারণে আমি আপনাদেরকে কোনো ব্রেক দিতে পারিনি। সো আপনারা যদি এখন আমার মোটামুটি ম্যাথের জার্নালটা করানো শেষ, নেক্সট ক্লাসে আমি এটার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শেখাবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন এবার, বলেন। সো আমি আপনাদেরকে আসলে আজকে ব্রেকটা দিতে পারলাম না। সো বলেন, এখন আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। ম্যাম Ma'am, ওই ডেপ্রিসিয়েশনটা বোঝাবো। আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা কি বিষয়টা বোঝেন, যে আমাদের বিজনেসে অনেক সময় আমরা অনেক লং টার্ম অ্যাসেট ইউজ করি। যেমন ধরেন কোনো মেশিনারি হতে পারে, ধরেন ফটোকপি মেশিন হতে পারে, তারপর ধরেন এসি হতে পারে, তারপর ধরেন হতে পারে যদি কেউ যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, সেখানে মনে করেন এই যে গার্মেন্টসে অনেক ধরনের সেলাই মেশিন ইউজ করে, সেগুলোও কিন্তু তাদের জন্য একটা লং টার্ম অ্যাসেট, যেগুলো তারা বছরের পর বছর ব্যবহার করে। এখন ধরেন একটা কোম্পানি তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টস কোম্পানি কি করেছে, 1,00,000 টাকার হয়তো তারা সেলাই মেশিন পারচেজ করেছে। এখন এই 1,00,000 টাকার মেশিনটা তারা কিন্তু 1 বছরের মধ্যেই ব্যবহার করে শেষ করে ফেলবে না। এই মেশিনগুলো হয়তো 10 বছর ধরে তারা ব্যবহার করবে তাদের বিজনেসে প্রোডাকশন করতে গিয়ে, ঠিক আছে? এখন এই ডেপ্রিসিয়েশন হচ্ছে সেই লং টার্ম অ্যাসেট গুলো ইউজ করতে গিয়ে যে মানে খরচটুকু তাদের হয়েছে, সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এবং মনে রাখবেন এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স গুলো চার্জ করা হয় সাধারণত লং টার্ম অ্যাসেটের উপর। এখন আমি বলছিলাম যে সাধারণত আমরা যেহেতু ধরে নেই যে আমাদের বিজনেসটা হচ্ছে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ফলো করে অনেক বছর ধরে রান করবে, এটা আমরা মনে করি, যেহেতু এই কারণেই আমরা কি করে থাকি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটাকে চার্জ করে থাকি। আদারওয়াইজ আমরা কি করতাম, যদি আমরা চিন্তা করতাম যে আমাদের বিজনেসটা গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন ফলো করবে না বা অনেক বছর ধরে এটা রান করবে না, যদি এটা আমরা চিন্তা করতাম, তাহলে কিন্তু কি করতাম, আমি পুরো অ্যামাউন্টটাকে, পুরো ধরেন 1,00,000 টাকাকে আমাকে 1 বছরের মধ্যে এক্সপেন্স হিসেবে চার্জ করতে হতো। বাট যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমাদের বিজনেসটা অনেক বছর ধরে রান করবে এবং আমাদের এই অ্যাসেটটা অনেক বছর ধরে সার্ভাইভ করবে, এ কারণে ওই লং টার্ম অ্যাসেটটুকু আমরা যে পার্টিকুলার পিরিয়ডটুকুর জন্য আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলেন, জার্নাল বলেন, তারপর অ্যাডজাস্টিং জার্নাল বলেন তৈরি করবো, আমরা ঠিক সেই পিরিয়ডে ওই লং টার্ম অ্যাসেটটা কতটুকু পরিমাণ ব্যবহার করেছিলাম সেটাকেই আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে একবার চার্জ করব। আর তার এগেইনস্টে আমরা বলেছিলাম যে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করব। কেন? কারণ এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমরা সমস্ত ডেপ্রিসিয়েশন গুলোকে জমা করি টোটাল করে, কারণ এই জমাকৃত টোটাল অ্যামাউন্টটাই যখন আমরা টোটাল কস্ট থেকে বাদ দিব তখনই আমরা পেয়ে যাব ওই অ্যাসেটের ওই মুহূর্তে আর কত টাকা ভ্যালু আছে। কারেন্ট ভ্যালুটা যদি আমি যে কোনো সময় জানতে চাই, যেটাকে আমরা বলে থাকি বুক ভ্যালু, সেটা আমরা বের করতে চাইলে অ্যাসেটের কস্ট থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলেই আমরা পেয়ে যাব, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিলেই পেয়ে যাব। সেই কারণে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে চার্জ করে থাকি। বোঝা গেল কেন আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ডেবিট করছি? এটা একটা লং টার্ম অ্যাসেট ইউজ করার চার্জ বা এক্সপেন্স, তাই ডেবিট করেছি। কেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ক্রেডিট করছি? কারণ আমি যদি জানতে চাই আমার এই মুহূর্তে অ্যাসেটের বুক ভ্যালু কত আছে, সেটা বের করার জন্য আমাকে অ্যাসেটের কস্ট থেকে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাই বাদ দিতে হবে। তাই ঠিক আছে? জি ম্যাম। ওকে, সো আর কোনো কিছু কি আজকে কথা বলবেন? কারো কোনো কোয়েশ্চেন আছে আর? হ্যালো? না ম্যাম। আচ্ছা, তাহলে কি আমি আমার রেকর্ডিংটা অফ করব? জি। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং